গত ২৯ জুলাই ২০২০ ভারত সরকার তাদের নতুন শিক্ষানীতি ঘোষণা করে। এখন থেকে ওদের সিস্টেমে সায়েন্স, আর্টস এবং কমার্সের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। নতুন এডুকেশন পলিসি অনুযায়ী আপনি যদি মেজর হিসেবে ফিজিক্স নেন তাহলে মাইনর হিসেবে ফ্যাশন ডিজাইন কিংবা ইতিহাসের মতন বিষয়গুলোকে নিতে পারবেন। ব্যাপারটা এমন না যে আপনি সায়েন্সের ফিজিক্স সাবজেক্টটা মেজর হিসেবে নিলে আপনাকে অবশ্যই মাইনর হিসেবে হায়ার ম্যাথ কিংবা বায়োলজিকে নিতে হবে। আমি মনে করি প্রথমে একটু হাসা দরকার। হা হা হা। গত ২৯ জুলাই ২০২০ ভারত সরকার তাদের নতুন শিক্ষা নীতি ঘোষণা করে, আর তার মাত্র ৪ মাসের মাথায় আমরা আমাদের নতুন শিক্ষাক্রম ফাইনাল করার কাজ শুরু করে দিচ্ছি। অলরেডি এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শিক্ষাক্রমের মূল আপডেটগুলা কি কি, এই সম্পর্কে পক্ষে আর বিপক্ষে কি কি আলোচনা হয়েছে, ইন্ডিয়ার শিক্ষানীতির সাথে আমাদের এই শিক্ষাক্রমের কোন কোন জায়গায় মিল বা অমিল আছে এবং এটার পজিটিভ নেগেটিভ দুইটা আসপেক্টই আপনাদের সামনে ব্যাখ্যা করব। প্রথমে আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হইতেছে, দেখেন ইন্ডিয়া কিন্তু যখন ২০২০ শিক্ষা নীতিটা দিছে ওরা কিন্তু বলতেছে এটা একটা নিউ এডুকেশন পলিসি, NEP পলিসির বাংলা হইতেছে নীতি, অর্থাৎ তারা দিছে একটা শিক্ষা নীতি। আর আমরা যে জিনিসটা নিয়ে এখন কাজ করতেছি সেটাকে বলে হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষাক্রমের ইংরেজি হচ্ছে কারিকুলাম। আপনি দেখবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এর ইংরেজিটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, NCTB। তার মানে অবশ্যই এই শিক্ষাক্রম আর শিক্ষা নীতির মধ্যে খুব ভালো ধরনের একটা ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কি? ডিফারেন্স যদি আপনি বলতে চান সেটা হইতেছে শিক্ষানীতি হইতেছে বড় ভাই আর শিক্ষাক্রম হইতেছে তার অনেক অনেক ছোট একটা ভাই। বাংলাদেশেও কিন্তু শিক্ষানীতি আছে, যেটা লাস্ট করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি ২০১০, অর্থাৎ ২০১০ সালে। বাংলাদেশের লাস্ট শিক্ষাক্রম সংশোধন করা হয়েছিল ২০১২ সালে। এই যে জাতীয় শিক্ষানীতিটা আছে ২০১০ সালের, আপনি যদি PDF ফাইলটা দেখেন তার অধ্যায় ২৬-এ একটা চ্যাপ্টারের নামই হইতেছে শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক। তার মানে শিক্ষানীতি আপনি আসলে অনেক লং টার্ম চিন্তা করে করেন, কিন্তু শিক্ষাক্রমটা অনেকটা শিক্ষানীতির তুলনায় শর্ট টার্মে চিন্তা করা হয়। আর শিক্ষাক্রমটা আপনি বারংবার চেঞ্জ করতে পারবেন, কারণ যতই সময় যায় ততই কিন্তু হচ্ছে আমাদের যুগের সাথে অ্যাডাপ্ট করতে হয়। কিন্তু শিক্ষার নীতিটা আসলে হর হামেশা চেঞ্জ করা হয় না, যখন ম্যাসিভ কোনো চেঞ্জ দরকার হয় তখনই আমরা শুধুমাত্র শিক্ষানীতিটা চেঞ্জ করি। আর শিক্ষাক্রমে একদম ডিটেইলসে বলা থাকে যে আপনি পরীক্ষা কিভাবে নিবেন, আপনার কোন কোন সাবজেক্টের উপরে বই হবে, কিভাবে আপনি লিঙ্গ সমতা রক্ষা করবেন, এই সব কিছু হইতেছে শিক্ষাক্রমের ভিতরে ডিটেইলসে বলা থাকে, যেটা হয়তো শিক্ষা নীতিতে এতটা ডিটেইলসে বলা থাকে না। এই হইতেছে শিক্ষাক্রম আর শিক্ষানীতির পার্থক্য। ইন্ডিয়া যেটা দিছে সেটা ছিল শিক্ষানীতি, আমাদের লাস্ট শিক্ষানীতি ছিল ২০১০ সালের দিকে, আমাদের লাস্ট শিক্ষাক্রম সংশোধন ছিল ২০১২ সালের দিকে, এন্ড রিসেন্টলি আমরা আবার শিক্ষাক্রমটা গোছানোর চেষ্টা করতেছি। শিক্ষাক্রমে মূল যে আপডেটটা আসছে সেটা হইতেছে ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ ১০ম শ্রেণী পর্যন্ত কোনো আলাদা আলাদা বিভাগ থাকবে না। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে দেখতাম যে সায়েন্স, কমার্স, আর্টস 3টা ভাগ হয়ে যেত, এই ভাগটার হবে না। এখন এইটাতে না সবাই মানে অনেক অবাক হইতেছে, মানে জিনিসটা হইতেছে আল্লাহ 3টা ভাগ মিলে একটা ভাগ হয়ে যেতেছে, এরকম ভাবে অবাক হওয়ার কিছু নেই। অবাক আপনি এইভাবে হইতে পারেন, উফ শেষ পর্যন্ত একসাথে হইতেছে। বাংলাদেশে কিন্তু বেশ আগের থেকেই ইতিহাসে আপনি দেখেন এক্স্যাক্টলি কোন টাইমটা থেকে এই বিভাগ করাটা শুরু হয়েছে। বিজ্ঞান, মানবিক আর ব্যবসা শিক্ষা শাখার মধ্যে ভাগ করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, আপনি প্রথমে দেখবেন বাংলাদেশের প্রথম যে শিক্ষা কমিশনটা গঠিত হয় সেটা 1882 সালে। এই বসের নাম কি? স্যার উইলিয়াম উইলসন হান্টার। 1882 সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার তার একটা কমিশন গঠন করে, যে কমিশনটা হান্টার কমিশন নামেও অনেক পরিচিত। 1883 সালে ওরা যে একটা শিক্ষানীতি দাঁড় করা, এটার মধ্যে দুইটা ভাগ ছিল। একটা হইতেছে কোর্স A, যারা মেইনলি সাহিত্য পড়বে, আর একটা হচ্ছে কোর্স B, যারা মেইনলি কারিগরি শিক্ষা পড়বে। এই সিস্টেমটা বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন বাংলাদেশে 1959 সাল পর্যন্ত কিন্তু প্রচলিত ছিল। এখন মাঝখানে কিছু ঘটনা ঘটছে। দেখেন 1949 সালে মাওলানা আকরাম খানের নেতৃত্বে একটা শিক্ষা কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট অনুযায়ী পরে তো যুক্তফ্রন্ট ক্ষমতায় আসে, ওরা চাইছিল একটা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই ধারার শিক্ষা ব্যবস্থা করতে। দেখেন 1949 থেকেই কিন্তু ট্রাই করা হইতেছে পুরো জিনিসটাকে একসাথে করা। 1957 সালে আতাউর রহমান শিক্ষা কমিশন গঠন করা হয়। ওরাও ঠিক সেম কথাটাই বলতেছিল যে একসাথে করেন সবকিছু। তারপরে কি 1958 সালে তো আমাদের ডিক্টেটর ভাইয়া আইয়ুব খান আসে। তো উনি আসার পরে শরীফ খান শিক্ষা কমিশন গঠন করা হয়। ওই কমিশনের আন্ডারে 1959 সাল থেকেই সর্বপ্রথম এই যে সায়েন্স, আর্টস, কমার্স 3টা ভাগে ভাগ করে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো হয়, এন্ড ওইটাই এখন পর্যন্ত চলতেছে। 1959 এর আগ পর্যন্ত কোনটা চলতো? ওই যে হান্টার কমিশনের যেটা ছিল 2টা ভাগে কোর্স ভাগ করা, ওইটা চলতো। আর 1949 থেকে
1959 সালের মধ্যে বারবার চেষ্টা করা হয়েছে যাতে করে বিজ্ঞান ভিত্তিক একটা একীভূত শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। এরপর আপনি স্বাধীনতার পরে আসেন 1972 সালে কি হয়েছে, ওই সময় কিন্তু কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন গঠন করা হয় এন্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনা অনুযায়ী 1974 সালে আবারও সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই ধারার শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল, যেটা 1949 একবার বলা হয়েছে, 1957 একবার বলা হয়েছে। বাট তারপরেও সেই আইয়ুব খানের সময়ের শিক্ষা ব্যবস্থাটা যে সায়েন্স কমার্স আর্টস ভাগ ভাগ করে পড়ানো, ওইটা এখন পর্যন্ত চলতেছে। উফ রে, কি যন্ত্রণা। এই ইতিহাসের প্যাচালটা কেন পারলাম, এটা বোঝানোর জন্য যে সায়েন্স আর্টস কমার্স যে একসাথে হবে এটাই একটা স্বাভাবিক কেস, এটা কোনো অস্বাভাবিক কেস না, বরঞ্চ এই তিনটা জিনিস আলাদা থাকাটাই হচ্ছে অস্বাভাবিক। এখন ভাই সাবজেক্টের দিকে আসেন, তাকাই সাবজেক্ট কি কি দিছে। 10টা সাবজেক্ট দিছে। মেইন 5টা সাবজেক্ট হইতেছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞান। আর বাকি 5টা হইতেছে জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি আর ভালো থাকা। ভালো থাকা নিয়ে আমি কথা বলতেছি একটু পরে, দাঁড়ান ওয়েট করেন, আমি আসতেছি। অবশ্যই আজকে অবশ্যই কম। এখানে মেইন যে কনসেপ্টটাকে ফোকাস করা হয়েছে সেটার নাম হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি শুধুমাত্র একটা ডিসিপ্লিনের সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করবেন। আপনি সায়েন্স পড়লে শুধু সায়েন্সই পড়বেন, কমার্সের কিছুই জানবেন না, আবার কমার্স পড়লে শুধু কমার্সই পড়বেন, আর্টসের কিছু জানবেন না। এই কনসেপ্টটা ভাঙার ট্রাই করা হয়েছে এবং এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যেই কিন্তু চলতেছে। আপনি একজন স্টুডেন্ট হিসেবে শুধুমাত্র একটা ডিসিপ্লিনের জিনিস নিয়ে যদি থাকেন, ওয়ার্ল্ড কিন্তু অলরেডি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলে গেছে। আপনি শুধুমাত্র এক ডিসিপ্লিন নিয়ে পড়ে থাকলে কোনো প্রজেক্ট, কোনো বড় বড় কাজ আপনি এখন শুধুমাত্র একটা ডিসিপ্লিনের লোক করতে দেখবেন না। সো ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ক্ষেত্র থেকে কিন্তু এই জিনিসটা ঠিক আছে। সবচেয়ে বড় যে সমালোচনাটা হইতেছে সেটা হচ্ছে আপনি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, উচ্চতর গণিতের মতন সাবজেক্টগুলোকে বাদ দিয়ে দেন, তখন স্পেশালাইজেশনে একটা সমস্যা দেখা দিতে পারে। আপনি এই ক্ষেত্রে ইন্ডিয়ার শিক্ষানীতির সাথে একটা কম্পারিজন দাঁড় করান। ওরা কিন্তু একদম ফিক্সড করে দেয় নাই যে আপনাকে এই 10টা সাবজেক্টই পড়তে হবে। ওরা বলছে আপনার সামনে ভাই দেখেন এই সাবজেক্টগুলো আছে, আপনি এইগুলোর মধ্যে একটাকে মেজর নিতে পারেন, একটাকে মাইনর নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি সাবজেক্ট নেন, কোনো সমস্যা নাই। তার মানে ওই যে স্পেশালাইজেশনের ব্যাপারটা, ওইটা কিন্তু ওদের জায়গাটাতে থাকবে যে যার পছন্দ মতন সাবজেক্টে স্পেশালাইজড হইতে পারবে। বাট ওদের ডিটেইল শিক্ষাক্রমের মধ্যে এটাকে কিভাবে ইনকর্পোরেট করছে সেটা এখনো দেখা হয় নাই। তবে এটার উল্টা লজিকও কিন্তু আছে। আমি এর আগের ভিডিওটাতে বলছিলাম যে ওরা যে মেজর মাইনর ভাগটা করছে, সাপোজ আমাকে এখন একটা সাবজেক্ট দেওয়া হলো পালি, আমি এটারে মাইনর হিসেবে হোক বা মেজর হিসেবে হোক নিব কিনা, কারণ এটার যদি কোনো মার্কেট ভ্যালু না থাকে আমি তো এটাকে নিতে কখনোই চাবো না, কারণ এটার হয়তো কোনো জব সেক্টর নাই। যেমন অ্যাকাউন্টিং এর একটা জব সেক্টর আছে, যেমন ফিনান্সের একটা জব সেক্টর আছে, পালি ভাষার কিন্তু সেরকম একটা জব সেক্টর নাই। তো আমি স্টুডেন্ট হিসেবে কেন আসলে পালি ভাষাকে নিব অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সকে বাদ দিয়ে? তো সাবজেক্ট আপনি ফিক্স করবেন নাকি মেজর মাইনর রাখবেন, এই দুইটার মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি লজিক আছে। আচ্ছা, এইবার আসে হইতেছে ভালো থাকা সাবজেক্টটা নিয়ে। প্রথমে আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট দেখাই, এটার নিচের পার্টটা খেয়াল করেন, যেখানে মূল একটা প্যারামিটারই হইতেছে মানসিক স্বাস্থ্য। আর এইটাকে যে আমরা মূলধারার টেক্সট বুকের মধ্যে ইনক্লুড করতেছি, এটা অনেক বড় একটা আইস ব্রেকিং পয়েন্ট হইতে পারে যে আমরা মেন্টাল হেলথকে নর্মালাইজ করার ট্রাই করতেছি, যেটা হয়তো সোসাইটিতেও একটা বড় ইফেক্ট রাখবে। আসলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বইয়ের নামটা নিয়ে। হ্যাঁ, বইয়ের নামটা ভালো থাকা না দিয়ে অন্য কোনো কিছু দিলে কিন্তু কেউ এটা নিয়ে এত বেশি ট্রল করতো না। আপনি দেখেন এটা ভালো থাকা বইটার যে শিখন ক্ষেত্রটা আছে, শিক্ষাক্রমের মধ্যে ওই ছকের মধ্যে কি দেওয়া আছে আপনি দেখেন, ওইটার নাম কিন্তু দেওয়া আছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। এখন চিন্তা করেন যে এই নামটা যদি বইয়ের নাম হইতো তাইলে কিন্তু এত ক্যাচাল ছিল না। বইয়ের নামটা একটু ইনোভেটিভ করতে যাই হচ্ছে যে ট্রলের শিকার হয়েছে। যাই হোক, ব্যাপার না, এগুলা কিছু হয়, সমস্যা নাই। এইটার প্রচ্ছদ নিয়ে হইতেছে হিউজ পরিমাণে মিম বাইর হইছে। মানে বাংলাদেশে যে এত প্রচ্ছদ শিল্পী আছে এটা তো আমার জানা ছিল না। আপনি এখন তো আমি মাসুক হেলাল, সব্যসাচী হাজরা, ধ্রুব, এরা কারা, এদেরকে তো আমি চিনি না। 2021-এর বই মেলায় যদি কোনো বই আসে, প্রচ্ছদ শিল্পীর কোনো অভাব হবে না আমার, এইটা অ্যাটলিস্ট বলে দিতে পারতেছি। এত প্রচ্ছদ শিল্পী আমি এই দিনের মধ্যে দেখছি। প্রচ্ছদ গুলো বেশ ভালো বানাইছে, তবে এই প্রচ্ছদ গুলোর মধ্যে একটা প্রচ্ছদ তো মানে মেইন বইয়ের উপরে থাকবে না, এটা অ্যাটলিস্ট শিওর। ভালো থাকার বইয়ের মধ্যে আরেকটা ভালো জিনিস হইতেছে ওরা ইমোশনাল ইন্টেলিজেন্স বা বাংলায় হচ্ছে আবেগিক বুদ্ধিমত্তা, এটাকে ইনক্লুড করছে। এখন এইখানে সবচেয়ে বড় যে ক্রিটিসিজমটা আসতেছে সেটা হচ্ছে আপনি আসলে একটা বইয়ের মাধ্যমে কতটুকু কি করতে পারেন যখন আপনার সোসাইটি আসলে এই মেন্টাল হেলথ ইস্যুটাকেই অ্যাকনলেজ করে না। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, বইটা আসলে একটা আইস ব্রেকিং পয়েন্ট হইতে পারে, এখান থেকে শুরুটা হইতে পারে, পরে যে আস্তে আস্তে হয়তো এটা বড় কোনো একটা চেঞ্জের সূচনা বিন্দু হবে। এরপরে সমস্যা ডিরেক্টলি যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে পরীক্ষা আপনি কিভাবে নিবেন বা মূল্যায়ন কৌশলটা আসলে কি। এটার আপডেটটা হচ্ছে 10ম শ্রেণীর আগ পর্যন্ত আপনি কোনো পাবলিক পরীক্ষা নিতেছেন না, অর্থাৎ পিএসসি, জিএসসি এগুলো সব বাদ। ক্লাস 10-এ যে একটা ফার্স্ট পাবলিক পরীক্ষাটা হবে আর কি। পরীক্ষার ব্যাপারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। আচ্ছা, ভালো কথা, শিক্ষণকালীন মূল্যায়ন মানে এটা হইতেছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মতন, যেটা নেয় যে ধারাবাহিকভাবে আমি শিখবো, ক্লাসের মধ্যেই আমার কোনো একটা মূল্যায়ন হবে এন্ড তার উপর একটা নাম্বার দেওয়া হবে।
সামষ্টিক মূল্যায়ন হইতেছে আমাদের আগের যে পরীক্ষার সিস্টেমটা ছিল সেটা। ক্লাস 3 পর্যন্ত কোনো সামষ্টিক মূল্যায়ন নাই, অর্থাৎ কোনো পরীক্ষা দিতে হবে না, আলাদাভাবে শুধু শিক্ষণকালীন মূল্যায়ন হবে 100% ভাবে। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে সামষ্টিক মূল্যায়নের কথা বলা হয়েছে, অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে। যখন আপনি ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে যাবেন তখন সামষ্টিক মূল্যায়ন বেশি হবে, অর্থাৎ 70% হবে, আর ধারাবাহিক মূল্যায়ন ওইখানে বা শিক্ষণকালীন মূল্যায়ন ওইখানে কম হবে 30%। এই জায়গাটাতে অনেকে ডিসকাশন তুলছে, সেটা হচ্ছে যখন আপনি শিক্ষণকালীন মূল্যায়নে এত বড় একটা পার্সেন্টেজ রাখতেছেন, বাংলাদেশের শিক্ষা কাঠামো যেটা আছে ওইটা এই ব্যাপারটাকে সাপোর্ট করে কিনা, তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন যে আপনি নিতেছেন ওইটার গ্রেডিং সিস্টেমটা কতটা অথেন্টিক থাকবে এন্ড ওইটা আসলেই একজন স্টুডেন্টের কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের একটা প্যারামিটার হইতে পারে কিনা সেটাই পরবর্তীতে দেখার বিষয় হবে। বাংলাদেশে কিন্তু প্রচুর স্কুল কলেজ আছে যেখানে টিচাররা ডিরেক্টলি বলে যে আমার কাছে কোচিং না করলে তোমাকে আমি নাম্বার দিব না। সেখানে আপনি যদি টিচারদের হাতে এই শিক্ষণকালীন মূল্যায়নের এত বড় একটা ক্ষমতা ছেড়ে দিতেছেন, হয়তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের উপরে প্রেশারটা আরো বেশি পরিমাণে বাড়তে পারে। এগুলো সবগুলাই হচ্ছে একটা সম্ভাবনা, কি হবে এটা আসলে আমাদের পরবর্তীতে দেখতে হবে। এখন আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন এই জিনিসটাই কিন্তু পারফেক্ট, যে আপনি পরীক্ষা যত কম নিবেন তত ভালো, বাট প্র্যাকটিক্যালি চিন্তা করলে হয়তো আমাদের অন্য অনেক জিনিস ভাবতে হবে। পুরো ওয়ার্ল্ডের মধ্যেই কিন্তু একটা জিনিস নিয়ে ডিসকাশন হইতেছে, তা হচ্ছে ওয়াশব্যাক ইফেক্ট। দেখেন, আপনি যখন কোনো পরীক্ষা দেন, পরীক্ষাটা নেওয়া হয় কেন? আপনি সারা বছর বা পুরাটা টার্ম একটা পড়াশোনা করছেন, আপনি কতটা ভালো মতন পড়াশোনা করছেন ওটা আমি যাচাই বাছাই করব, তার জন্য আমার একটা পরীক্ষা নিতেছি আমি। বাট উল্টা একটা ইফেক্ট দেখা গেছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা এখন আর শুধুমাত্র শেখার জন্য যে পড়াশোনা করে আপনি এটা 100% জোর দিয়ে বলতে পারবেন না। দেখা যায় পরীক্ষাতে আমি ভালো করতে পারতেছি কিনা, আমার মেইন ফোকাস কিন্তু ওই জায়গাতে থাকে। এই ইফেক্টটার নামই হচ্ছে ওয়াশব্যাক ইফেক্ট। অর্থাৎ আপনি যেটা করতে চাইতেছিলেন পরীক্ষা নেওয়ার মাধ্যমে, দেখতে চাইতেছিলেন সে কতটা ভালো পড়াশোনা করছে, সেটা ওয়াশব্যাক করে উল্টা দিকে এসে পরীক্ষাটাকে একটা খারাপ জিনিস হিসেবে সবার সামনে উপস্থাপন করতেছে। এই ওয়াশব্যাক ইফেক্টের কথা কিন্তু 1980 সালের পর থেকেই আলোচনা হওয়া শুরু হয়েছে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের যে বড় বড় টেস্টগুলো আছে, টোফেল বলেন, IELTS বলেন, এগুলোকে হিউজ পরিমাণে সমালোচনা করা হয় এই ওয়াশব্যাক ইফেক্টগুলোর কারণে। কারণ এগুলো আসলে অ্যাসেস করতেছে একটা টেস্টের ভিত্তিতে, যারা এই টেস্টগুলো দিতেছে তারা ওই টেস্টে কিভাবে ভালো করবে ওইটাই তাদের মেইন গোল থাকে। আসলে তারা ল্যাঙ্গুয়েজটা শিখতেছে কিনা বা অ্যাসেস করতে পারতেছে কিনা, প্র্যাকটিক্যাল লাইফে আসলে তারা ইমপ্লিমেন্ট করতে পারতেছে কিনা, হয়তো পারতেছে না, ওইটা ম্যাটার না। বাট তাদের মূল গোল থেকে কিন্তু পরীক্ষাটাতে ভালো করা, ল্যাঙ্গুয়েজটা শিক্ষা তাদের হয়তো মূল গোল থাকে না। আমাদের নতুন যে শিক্ষাক্রমটা করা হয়েছে এটাতে স্পেসিফিক ভাবে এই ওয়াশব্যাক ইফেক্টের কথা বলে শিক্ষণকালীন মূল্যায়নকে অনেক বেশি হাইলাইট করার ট্রাই করা হয়েছে। আপনারা যদি আরো বেশি পড়তে চান, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জাতীয় শিক্ষানীতি 2010 এর পিডিএফটার লিঙ্ক দিছি। নতুন যে শিক্ষাক্রমটা হইতে যাইতেছে 2020-এ, এটা রূপরেখার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটাও দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে ডিটেইলসে দেখতে পারেন। এখন আসলে সামনের দিনগুলোতেই দেখার বিষয় যে এই শিক্ষাক্রমটা যদি চেঞ্জ হয় এটার পজিটিভ ইম্প্যাক্ট কতটুকু পড়তেছে, নেগেটিভ ইম্প্যাক্ট কতটুকু পড়তেছে। যেহেতু সেই 1959 সালের পরে এই প্রথম বাংলাদেশে হয়তো 3টা বিভাগকে এখন একসাথে করা হইতেছে। তো দেখা যাক কি হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড দিয়ে থাকি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার এই কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং জীবনে কোনো কাজ কখনো অর্ধেক করবেন না। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও আপনি প্রেস করে দেন, আপনার জন্য বেশ ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।